নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে টপিকটা পড়ানো হবে সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার। আবহবিকারের প্রকারভেদ মূলত তিনটে। কি কি? যান্ত্রিক আবহবিকার, দুই হচ্ছে রাসায়নিক আবহবিকার, 3 নম্বর জৈবিক আবহবিকার। এই তিনটে প্রকারভেদের মধ্যে প্রথম যে প্রকারভেদ যান্ত্রিক আবহবিকার, সেটা হচ্ছে আজকের টপিক। তো এই যান্ত্রিক আবহবিকার কাকে বলে সেই বিষয়টা আগে দেখে নিন। যান্ত্রিক এই কথাটার মধ্যেই রয়েছে একটা ভৌত গুণাবলী, অর্থাৎ যে সমস্ত কারণে, বিশেষত তাপমাত্রার পরিবর্তন, চাপের পরিবর্তন, আর্দ্রতার পরিবর্তন, এই পরিবর্তনের কারণে পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে একই জায়গায় পড়ে থাকে, তখন তাদের আমরা বলবো যান্ত্রিক আবহবিকার। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে শিলা টুকরো টুকরো হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু এটা কখনোই বিয়োজিত হয় না। কারণ কি? যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াগুলির মধ্যে কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে না। তাই পাথরগুলোর মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন না ঘটার জন্য শিলা বিয়োজিত হয় না, এদের রাসায়নিক গুণাবলীরও কোনো পরিবর্তন ঘটে না। এই ক্ষেত্রে শুধুমাত্র পাথরের টুকরোগুলো টুকরো টুকরো হয়ে একই জায়গায় অবস্থান করছে, একই জায়গায় টুকরো টুকরো হয়ে অবস্থান করে। অর্থাৎ এর ভৌত গুণাবলীগুলো পাথরের টুকরোর একই থাকে এবং রাসায়নিক গুণাবলীও একই থাকে। না, ভৌত গুণাবলীগুলো পরিবর্তন ঘটে কি কারণে? তার আকৃতির পরিবর্তন হয়। অর্থাৎ এই ক্ষেত্রে পাথরের টুকরোগুলোর আকৃতির পরিবর্তন ঘটছে, কিন্তু তার মধ্যে যে খনিজ রয়েছে সেই খনিজের কোনো পরিবর্তন হয় না। তার মধ্যে খনিজগুলোর মধ্যে যে মৌলগুলো রয়েছে সেই সমস্ত মৌলের রাসায়নিক গুণাবলীগুলো একই থাকে। তাই এগুলোর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, এগুলো বিয়োজিত হয় না। এগুলো শুধুমাত্র বাহ্যিক আকৃতি, অর্থাৎ বড় পাথর থেকে ছোট ছোট ভেঙে গিয়ে ছোট ছোট বিভিন্ন আকৃতির টুকরো টুকরো পাথরে পরিণত হয়ে যায়। একেই বলা হয় যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার যে সমস্ত কারণগুলোর জন্য ঘটে, সেই কারণগুলোকে আমরা 4টে মূল ভিত্তির আকারে দেখতে পারি। এই বোর্ডে দেখো 4টে মূল ভিত্তির আকারে আমরা যান্ত্রিক আবহবিকারটাকে দেখতে পাচ্ছি। এক, উষ্ণতার পার্থক্যের কারণে যখন কোনো যান্ত্রিক আবহবিকার ঘটে, তুষার কার্যের ফলে যান্ত্রিক আবহবিকার ঘটে, আর্দ্রতার তারতম্যের কারণেও যান্ত্রিক আবহবিকার ঘটে, আর চাপ, ভূপৃষ্ঠের উপর কোনো পদার্থের চাপ হ্রাস পেলে পরে সেই কারণেও যান্ত্রিক আবহবিকার ঘটে থাকে। তো এই সমস্ত 4টে যে ভিত্তি, এই 4টে ভিত্তির কারণে আমরা যান্ত্রিক আবহবিকার গুলোকে শ্রেণী বিভাগে ভাগ করতে পারি। প্রথমটাতে আসি উষ্ণতার পার্থক্যের কারণে। উষ্ণতা পার্থক্য মানে দিন এবং রাত্রে অথবা বার্ষিক সারা বছরের মধ্যে তাপমাত্রার পার্থক্য যদি খুব বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ধরনের আবহবিকার গুলো লক্ষ্য করা যায়। কোন জায়গায় এই ধরনের তাপমাত্রা পার্থক্য ঘটে? উষ্ণতার তারতম্য ঘটে পৃথিবীতে মরু অঞ্চলগুলোতে, শুষ্ক মরু অঞ্চল। উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে দিনের বেলায় যেখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাচ্ছে, সেখানে রাত্রের তাপমাত্রা পৌঁছে যায়, আবার কমতে কমতে অনেকটাই নেমে আসে, প্রায় 20-15 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে। তাহলে তাপমাত্রার পার্থক্যটা অনেক বেশি দিনের বেলার তুলনায় রাত্রের বেলায়। তো এইরকম পার্থক্যের ক্ষেত্রে পাথরগুলো বিভিন্ন আকৃতিতে ভেঙে যায়, বিভিন্ন প্রক্রিয়া দেখা যায়। সেই ক্ষেত্রে যান্ত্রিক আবহবিকারকে তারতম্যের ভিত্তিতে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। 1 নম্বর হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ, 2 হচ্ছে স্বল্পমোচন, 3 হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ। এই 3টে ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ। তাহলে এটা নাম দেখেই আমরা বুঝতে পারছি প্রস্তরচায়ী খণ্ডীকরণ। এখানে প্রস্তর মানে পাথর এবং চাই বলতে বোঝায় ব্লক, অর্থাৎ বাক্সের আকারে। পাথরগুলো যখন বাক্সের আকারে, অর্থাৎ এক একটা ব্লকের আকারে, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এইরকম একটা বাক্সের আকারে ভেঙে যায় টুকরো টুকরো হয়ে, তখন তাকে বলা হয় প্রস্তরচায়ী খণ্ডীকরণ। কিভাবে ঘটে? আমরা দেখি মরুভূমি অঞ্চলগুলোতে কোনো পাথরের স্তূপ রয়েছে বা ভূপৃষ্ঠের পাথরের স্তরের মধ্যে দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার কারণে শিলার উপরের অংশগুলো, এই বাইরের দিকের অংশগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, কিন্তু ভেতরের দিকের অংশগুলো তাড়াতাড়ি গরম হতে পারে না। এর কারণ হচ্ছে, আমরা জানি পাথর বা শিলা হচ্ছে তাপের কুপরিবাহী। তাপের কুপরিবাহী হওয়ার জন্য সে তাপটাকে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে পারে না। তাই বাইরে যখন তাপমাত্রা পড়ে পাথরের উপর, তখন সে বাইরের দিকটাই উত্তপ্ত হয়, কিন্তু ভেতরের দিকটা উত্তপ্ত হতে পারে
পারে না। আবার রাত্রিবেলা কি হয়, রাত্রিবেলা সেই একই রকম ভাবে বাইরের পৃষ্ঠ থেকে তাপ দ্রুত হারে বিকিরিত হয়ে যায়, খুব তাড়াতাড়ি বাইরের পৃষ্ঠটা ঠান্ডা হয়ে যায়। এইভাবে প্রতিদিন যদি তাপমাত্রা বাড়ছে আর কমছে, রাত্রিরে দিনের বেলা বাড়ছে রাত্রিবেলা কমছে, এই ঘটনা ঘটতে থাকে, তাহলে শিলার মধ্যে একটা পীড়ন বা টানের সৃষ্টি হয়, যাতে ধীরে 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 শিলার ভেতরের অংশগুলো দুর্বল হয়ে পড়ে, এবং এই পীড়নের মাত্রা যখন তার শিলার সহ্য সীমা অতিক্রম করে যায়, তখন এই পাথরের মধ্যে কতগুলো উলম্ব অর্থাৎ লম্বালম্বি ফাটল তৈরি হয়। এর সাথে সাথে অনুভূমিক ফাটলও তৈরি হয়ে যায়, সমান্তরাল অনুভূমিক ফাটল তৈরি হয়। এর ফলে কি হচ্ছে, তাহলে উলম্ব এবং অনুভূমিক ফাটল তৈরি হওয়ার কারণে এবং দিনে দিনে সেটা আস্তে আস্তে পীড়নের মাত্রা অতিক্রম করা, এই ফাটলগুলো ধীরে 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 বৃদ্ধি পাবে, আর আস্তে আস্তে পুরো ফাটলগুলো পাথরটাকে টুকরো টুকরো করে দিচ্ছে। তাহলে দেখো যে সমকোণিক কতগুলো বাক্সের আকারে পাথরটাকে ভেঙে দেয়। তাহলে বিষয়টা কিরকম হয়, এরপরে আস্তে আস্তে কিরকম ঘটে দাঁড়ায়, এইরকম। পাথরগুলো বাক্সের আকারে ভেঙে গিয়ে থাকে। এই ধরনের আবহবিকারকে বলা হয় প্রস্তরচাই খণ্ডীকরণ। মূলত কোন শিলা দেখতে পাওয়া যায়, মরু অঞ্চলে উষ্ণতার তারতম্যের পার্থক্য যেখানে বেশি, সেই রকম জায়গায় কোয়ার্টজাইট জাতীয় শিলা। কোন শিলা? কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট জাতীয় শিলায় প্রস্তরচাই খণ্ডীকরণ অধিক লক্ষ্য করা যায়। এরপর 3 নম্বর যে পয়েন্টটায় আসবো, উষ্ণতার তারতম্যের কারণে যান্ত্রিক আবহবিকারের যে 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে স্বল্ক মোচন। স্বল্ক কথার মানে হচ্ছে আঁশ, মাছের যে আঁশ, সেই আঁশ বা ফলের যে খোসা, সেটাকে আমরা স্বল্ক হিসেবে বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে মরু অঞ্চলে, শুষ্ক উষ্ণ মরু অঞ্চলে দিনের বেলায় তাপমাত্রার পার্থক্য অনেকটাই বেড়ে যাচ্ছে। দিনের বেলা তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি কাছাকাছি, আবার রাতে তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নেমে যায়। তো এইরকম ক্ষেত্রে কোন পাথরে, কোন ধরনের পাথরে, মূলত সমসত্ব পাথর। সমসত্ব বলতে সমসত্ব অর্থাৎ যে ধরনের শিলার গঠন, স্ট্রাকচার, তার ভৌত বৈশিষ্ট্য বা রাসায়নিক গুণাবলী একই ধরনের, এই ধরনের পাথরগুলোর ক্ষেত্রে বাইরের পৃষ্ঠের তাপমাত্রা বেশি দিনের বেলায় পাওয়ার কারণে এবং রাত্রিবেলা তাপ বিকিরণ করার কারণে ভেতর দিকে তাপের পৌঁছানো সম্ভব নয়। জানি আমরা শিলা যে কুপরিবাহী, তাই বাইরের পৃষ্ঠের আস্তে 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 মূল পাথর থেকে আলগা হয়ে পড়ে। মূল পাথর থেকে বাইরের পৃষ্ঠটা ক্রমশ আলগা হয়ে পড়ে এই তাপের পার্থক্যের কারণে। মরু অঞ্চলে দিনের এবং তাপের তারতম্যের কারণে এই শিলাগুলোর বাইরের পৃষ্ঠটা গোলাকার হয়ে আস্তে 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 পেঁয়াজে যেরকম খোসা ছাড়ে, সেই রকম খোসা ছাড়ানোর মতন আস্তে আস্তে খুলে যায়। এই ধরনের আবহবিকারকে বলা হয় স্বল্ক মোচন। পেঁয়াজ দেখবে খোসা ছাড়াতে 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 আস্তে আস্তে আকৃতিতে যেমন ছোট হয়ে যায়, এই পাথরগুলোর ক্ষেত্রেও বাইরের পৃষ্ঠ থেকে এইরকম গোলাকার খোসা ছাড়ানোর মতন অংশগুলো খুলে যেতে থেকে থেকে যে খুলে পড়ে গেছে, এই খুলে যেতে যেতে আস্তে 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 আকৃতি ক্রমশ ছোট হয়ে যায়, এবং ছোট হতে হতে পাথরগুলো গোলাকার আকৃতি ধারণ করে। তাই এই আবহবিকারকে অনেকে উপগোলাকার আবহবিকারও বলে থাকে। একে উপগোলাকার আবহবিকারও বলা হয়ে থাকে। কোন পাথরে এই ধরনের সমসত্ব পাথরগুলোতে দেখতে পাওয়া যায়, তাই কোন ধরনের পাথরে মরুভূমিতে এই আবহবিকার লক্ষ্য করা যাবে? মূলত দেখা গেছে গ্রানাইট একটি সমসত্ব শিলা। গ্রানাইট শিলায় এই আবহবিকার অর্থাৎ স্বল্পমোচন সব থেকে ভালো লক্ষ্য করা যায়। গ্রানাইট পাথরের স্বল্পমোচন খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এরপর 3 নম্বর যে পয়েন্টটা, উষ্ণতার পার্থক্যের কারণে যান্ত্রিক আবহবিকারের 3 নম্বর যে পয়েন্ট, অর্থাৎ ক্ষুদ্র কণা বিসরণ, এটাতে আসি। ক্ষুদ্র কণা বিসরণ নামটাতেই আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্র কণা, পাথরের কণাগুলো যখন ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দানা দানা আকারে মূল পাথর থেকে ফেটে বেরিয়ে যায়, তখন তাকে বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ। কিভাবে ঘটে ঘটনাটা, এটার কারণটা আমরা একটু দেখে নিই। ধরো একটা মূল শিলা,
শিলা তো একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হতে পারে। তাহলে একাধিক খনিজ যেরকম, তার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন খনিজ রয়েছে। ধরো কোথাও লোহা রয়েছে Fe, কোথাও তামা রয়েছে কপার, কোথাও জিঙ্ক রয়েছে, কোথাও ম্যাঙ্গানিজ রয়েছে। এইরকম বিভিন্ন খনিজ বা বিভিন্ন ধাতুর সমন্বয়ে একটা পাথর গঠিত হতে পারে। এবার আমরা ভৌত বিজ্ঞানে জানি যে একাধিক খনিজ বা ধাতুগুলোর তাপের প্রসারণ গুণাঙ্ক ভিন্ন ভিন্ন। কোন ধাতু অল্প একটু তাপ পেলেই তাড়াতাড়ি প্রসারিত হয়ে যায়, কোন ধাতু অনেক বেশি তাপ লাগে তার আয়তনটাকে বাড়ানোর ক্ষেত্রে। তাই এই বিভিন্ন ধাতুর আয়তন প্রসারণ গুণাঙ্ক আলাদা হওয়ার কারণে তারা কোনোটা তাড়াতাড়ি প্রসারিত হবে, কোনোটা ধীরে ধীরে প্রসারিত হবে। এইভাবে দিনের বেলা উষ্ণতা বেশি হয়ে যাওয়া এবং রাত্রের বেলা উষ্ণতা কমে যাওয়ায় এই ধাতুগুলো বা এই খনিজগুলো বিভিন্ন হারে প্রসারিত হতে হতে কোনো এক সময় মরুভূমিতে বিকেলের পর যে অনেক দূর থেকে গুলি ছুড়লে যেরকম আওয়াজ হয়, সেই আওয়াজ করে পাথরগুলো ছোট ছোট টুকরো আকারে মূল পাথর থেকে ভেঙে বেরিয়ে যাবে। তাহলে এইখানে এই ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যখন ভেঙে বেরিয়ে যাচ্ছে মূল শিলার থেকে গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত করে, সেই আবহবিকারকে বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ। তাহলে এইখানে পাথরের আবহবিকারের মূল ভিত্তিটা কি? পাথর যে বিভিন্ন খনিজের মাধ্যমে তৈরি, বিভিন্ন খনিজের আয়তন প্রসারণ গুণাঙ্ক আলাদা আলাদা। তো এই বিভিন্ন ভাবে বিভিন্ন খনিজের আয়তন প্রসারণ আলাদা হওয়ার কারণে তারা ভিন্ন মাত্রায় প্রসারিত এবং সংকুচিত হয় এবং আস্তে আস্তে প্রতিদিন এই প্রসারণ আর সংকোচন ঘটতে ঘটতে তারা ক্ষুদ্র ক্ষুদ্র দানার আকারে ফেটে বেরিয়ে যায়। এই ভেঙে বেরিয়ে যাওয়ার সময় এতটাই শব্দ হয় যে বহুদূর থেকে মনে হয় মরুভূমিতে কেউ যেন বন্দুকের গুলি চালাচ্ছে। তো এই গুলির আকারে এরা ছোট ছোট দানার আকারে মূল শিলা থেকে বাইরে বেরিয়ে যায়। মূলত এইগুলো মরুভূমিতে গ্রানাইট এবং ব্যাসল্ট, গ্রানাইট ও ব্যাসল্ট দুটি শিলাতে ভালো লক্ষ্য করা যায়। তাহলে যান্ত্রিক আবহবিকারে উষ্ণতার পার্থক্যের কারণে এই তিনটে অংশ আমরা বুঝতে পারলাম। এরপর যে অংশটা আসছে 2 নম্বরে, তুষার কার্যের ফলে, অর্থাৎ যান্ত্রিক আবহবিকারে যখন তুষার গঠনের ফলে বা বরফ গঠনের ফলে যে প্রক্রিয়াটা ঘটছে সেটা সম্বন্ধে এখন দেখব। এই অংশটা কিভাবে হয়? ধরো বরফ কোন জায়গায় দেখতে পাওয়া যায়? এক মেরু অঞ্চলে আর পর্বতের চূড়ায় যেখানে বরফ জমে সেই জায়গায়। এই দুটো জায়গাতে আমরা এই তুষার কার্যের ফলে যান্ত্রিক আবহবিকারটা লক্ষ্য করতে পারবো। এটা ঘটনাটা কিভাবে ঘটে জেনে নি। দিনের বেলা সূর্যের তাপে বরফের অংশগুলো গলে যায়, গলে গিয়ে জলে পরিণত হয়। এবার ধরে নাও পাথরের ফাটলগুলোতে এই পাথরের ফাটল রয়েছে, দিনের বেলায় সূর্যের তাপে বরফ গলে গিয়ে জলে পরিণত হলো, অথবা তুষারপাতের বদলে বৃষ্টিপাত হলো, আশেপাশের থেকে জল এসে এর মধ্যে জমা হলো। তাহলে এর মধ্যে দিনের বেলায় জল জমা হয়েছে পাথরের ফাটলের মধ্যে। রাত্রির বেলায় মেরু অঞ্চলে বা পার্বত্য অঞ্চলের উপর দিকে সেখানে রাত্রের বেলা তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে নেমে যায়, অর্থাৎ -ডিগ্রিতে চলে যায়, সেই ক্ষেত্রে কি হবে? জল আর তো জল থাকবে না, তখন সেটা বরফে পরিণত হয়ে যাবে। জলটা কি হবে? ঠান্ডাতে বরফে পরিণত হবে। এইবার দেখো মজার বিষয় এটাই যে বরফে পরিণত হলে কিভাবে এটা তাহলে ফাটায়, পাথরকে টুকরো করতে কিভাবে সাহায্য করবে? জল যখন বরফে পরিণত হয় তার আকৃতিতে এবং আয়তনে 9% আয়তনে বেড়ে যায়। জল যতটা আছে, যতটা আয়তন নিয়ে, বরফ তার থেকে 9% বেড়ে যায় আয়তনে। তাহলে কি হবে? যতটা আয়তন ছিল এখানে জলের, তার তুলনায় 9% বরফ হয়ে যাওয়াতে এটা বরফ হয়ে গেছে। তাহলে বরফ হয়ে যাওয়াতে 9% বেড়ে যাবে। এবার ওই বৃদ্ধি পাওয়ার কারণে সে তো আর জায়গা পাবে না এখানে, সে কি করবে? ওই বরফ তো কঠিন, সে দুপাশের দেয়ালে চাপ দেবে। বরফটা আয়তনে বেড়ে গিয়ে দুদিকের দেয়ালে চাপ দেবে। এইভাবে প্রতিদিন যদি রাত্রির বেলা ধীরে ধীরে জল গলে বরফে পরিণত, জল হচ্ছে দিনের বেলা, আবার রাত্রির বেলা জলটা জমে গিয়ে ঠান্ডায় বরফে পরিণত হচ্ছে, এবং প্রতিদিন এই দেয়ালের দুপাশে বরফ চাপ দিয়ে যাচ্ছে। আস্তে 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 তার মাত্রা বাড়তে থাকবে, এবং বাড়তে থাকলে পাথরের যে পীড়ন আছে সেই পীড়নটা যদি পার করে যায়, পাথরের সহ্য ক্ষমতা যদি পার হয়ে যায়, তখন তা আস্তে আস্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাহলে এইভাবে বরফের টুকরো বা বরফগুলো পাথরকে ভেঙে টুকরো টুকরো করে দেয়।
এই ঘটনাটাকে বলা হয় তুষার কার্যের ফলে যান্ত্রিক আবহবিকার, যার একটা নাম রয়েছে, একে বলা হয় বরফ কেলাস গঠন। বরফ কেলাস গঠন। এইভাবে উঁচু পার্বত্য অঞ্চলে এবং মেরু অঞ্চলে তুষার কার্যের ফলে আবহবিকার বা যান্ত্রিক আবহবিকার ঘটে থাকে। এরপর 3 নম্বর যেটা আসছে, 3 নম্বর ভিত্তি, সেটা হচ্ছে আর্দ্রতার কারণে। এইটা আর্দ্রতার কারণে, আর্দ্রতা বলতে কতটা ময়েশ্চার বা জলের কাজ। তো কোনো পাথরে যদি প্রতিদিন একবার করে জল পড়ে, আবার পুনরায় সেটা রোদে শুকিয়ে যায়, একটা পাথরে জল পড়ছে আবার শুকিয়ে যাচ্ছে, তাহলে একবার আর্দ্র হবে একবার শুষ্ক হবে। এইভাবে আস্তে 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 আর্দ্র এবং শুষ্ক হতে হতে পাথরের মধ্যে যে দৃঢ় আবদ্ধ গুলো আছে, পাথরটা যার দ্বারা শক্তভাবে আঁকড়ে ধরে আছে, সেইগুলো ক্রমশ দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে পাথরের মধ্যে ফাটল তৈরি হবে। আবার আমরা নদীর চ্যাপ্টারে পড়েছিলাম যে নদীর পাথরগুলোর মধ্যে অনেক সময় বাতাসের বুদবুদ থাকলে পরে সেই বুদবুদ পাথরে ধাক্কা দেয় এবং প্রচন্ড শক্তির মাধ্যমে পাথরকে ফাটিয়ে দেয়। তাহলে এই জলের বুদবুদ পাথরের মধ্যে যখন কাজ করে, ক্যাভিটি গুলো, তখন পাথরের মধ্যে সে প্রচন্ড চাপ দেয়, ধাক্কা দেয়, দিয়ে পাথরকে ফাটিয়ে দেয়। তাহলে এইভাবে আর্দ্রতার তারতম্যের কারণে পাথর যখন ভেঙে যায়, যে যান্ত্রিক আবহবিকার ঘটে তাকে বলা হয় আর্দ্রতার তারতম্যের জন্য গঠিত যান্ত্রিক আবহবিকার। এর একটা পার্টিকুলার নাম আছে। আর্দ্রতার তারতম্যের কারণে যখন একবার ভিজে যাচ্ছে পাথর, আবার শুকিয়ে যাচ্ছে, এইভাবে যখন পাথর ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে যায়, তখন তাকে বলা হয় ফ্লেকিং। কি বলে? ফ্লেকিং। ফ্লেকিং। তাহলে 3 নম্বর যান্ত্রিক আবহবিকারের ভিত্তিটা আমরা আর্দ্রতার কারণে এটা বুঝতে পারলাম। এরপর 4 নম্বর যে ভিত্তিটা রয়েছে, অর্থাৎ এইটা যান্ত্রিক আবহবিকারের 4 নম্বর ভিত্তি, চাপ হ্রাসজনিত কারণে। চাপ হ্রাসজনিত কারণে বিষয়টা কিরকম দেখার চেষ্টা করি। ধরো একটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের নিচে এটা একটা শিলাস্তর রয়েছে, ভূপৃষ্ঠের নিচে রয়েছে, অর্থাৎ এটা কি ধরনের পাথর হবে? এটা হবে পাতালিক শিলা। পাতালিক শিলাগুলো তো ভূপৃষ্ঠের নিচে জমা হয়ে তৈরি হয়, মূলত গ্রানাইট পাতালিক শিলা হয়। তাহলে গ্রানাইট জমে রয়েছে ভূপৃষ্ঠের নিচে, তার উপর তাহলে ভূপৃষ্ঠের উপরে মাটির স্তর রয়েছে, সেই মাটির স্তরগুলো গ্রানাইটটাকে ঢাকা দিয়ে রয়েছে। দীর্ঘদিন কোটি কোটি বছর ধরে এই ভূপৃষ্ঠের নিচে গ্রানাইট চাপা রয়েছে, কার দ্বারা? উপরে মাটির স্তরগুলো দ্বারা। এগুলো মাটি বা অন্যান্য শিলাচূর্ণ, এগুলো দ্বারা চাপা রয়েছে। তাহলে এই চাপটা সে সহ্য করছে দীর্ঘদিন ধরে, এই গ্রানাইটের উপর এরা চাপ দিয়েছে। এইবার ধীরে 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 এর উপর ক্ষয়ীভবন কাজ করার জন্য উপর থেকে যদি এই মাটির স্তরটা চলে যায়, কোনো কারণে ক্ষয়ে চলে গেল ভূপৃষ্ঠে, তখন কি হবে? উপরে মাটির স্তরটা যদি ক্ষয়ে চলে যায়, অপসারিত হয়, তখন গ্রানাইটটা ভূপৃষ্ঠে উন্মোচিত হবে, বাইরে বেরিয়ে আসবে, গ্রানাইটটাকে আমরা দেখতে পাবো। এবং শুধু দেখতেই পাবো না, ভেতরের গঠনগুলো, অর্থাৎ যে চাপটা এর উপর ছিল, মাটির কণাগুলোর যে চাপ গ্রানাইটের উপরে ছিল, সেটা আর থাকবে না। তখন এর গ্রানাইটটা মুক্ত হয়ে যাবে। চাপ মুক্ত হওয়ার জন্য এর মধ্যে একটা পীড়ন কাজ করবে, যে পীড়নের দ্বারা এর মধ্যে ছোট 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 ফাটল তৈরি হবে। গ্রানাইটের উপরিভাগে ছোট ছোট ফাটল তৈরি হবে। তাহলে এই ধরনের আবহবিকারকে বলা হয় চাপ হ্রাসজনিত কারণে আবহবিকার। দেখো, প্রথমে চাপ ছিল, মাটির কণাগুলোর উপর চাপ দিয়ে রেখেছিল বহু বছর ধরে, যখন মাটির কণাগুলো সরে গেল, অপসারিত হলো, চাপটা মুক্ত হয়ে গেল, চাপ হ্রাস পেল। চাপ হ্রাস পেলে কি হয়? পাথর সবসময় প্রসারিত হতে চেষ্টা করে। প্রসারিত হওয়ার সময় গ্রানাইটের উপরিস্তর আস্তে আস্তে ছোট ছোট ফাটলে পরিণত হলো, এবং যত দিন যাবে এই ফাটল ধীরে 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 বাড়তে থাকবে। এই ধরনের ছোট ছোট ফাটল গুলোকে বলা হয় স্প্যালিং। অর্থাৎ চাপ হ্রাসজনিত কারণে যে আবহবিকার ঘটে, অর্থাৎ ছোট ছোট ফাটলের মাধ্যমে যে পাথর টুকরো টুকরো হয়ে যায়, তার ঘটনাটাকে বলা হয় স্প্যালিং। তাহলে আমরা যান্ত্রিক আবহবিকারের 4টে মূল ভিত্তি, এক হচ্ছে তাপমাত্রার পার্থক্য বা উষ্ণতার পার্থক্যের কারণে, 2 তুষারের পার্থক্যের কারণে, 3 আর্দ্রতার তারতম্যের কারণে, আর 4 চাপ হ্রাসের কারণে। এই 4টে ভিত্তি আমরা জানতে পারলাম। এবং তার মধ্যে উষ্ণতার পার্থক্যের কারণে যে 3টে প্রকার,
তিন ধরনের প্রকারভেদ, সেই তিনটে প্রস্তরচায়ী খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, এই তিনটেও আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে এবার আসা যাক যে এই যান্ত্রিক আবহবিকার কোন অঞ্চলগুলোতে বেশি দেখতে পাওয়া যাবে, পৃথিবীর মধ্যে কোন জায়গাগুলোতে যান্ত্রিক আবহবিকা লক্ষ্য করা যায়। দেখো এই ভিত্তিগুলোর মধ্যে থেকেই আমাদের প্রশ্নের উত্তরটা বেরিয়ে আসবে। একটা রয়েছে উষ্ণতার পার্থক্যের কারণ। তাহলে উষ্ণতার পার্থক্য কোন জায়গায় সব থেকে বেশি পৃথিবীতে? আমরা আগেই বললাম যে দিনের বেলা তাপমাত্রা বেশি, রাত্রের বেলা তাপমাত্রা কম। এই ধরনের জায়গা পৃথিবীতে একমাত্র মরুভূমি অঞ্চলেই লক্ষ্য করা যায়। তাহলে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকা লক্ষ্য করা যাবে। তুষার কার্যের ফলে, তাহলে তুষার বা বরফ কোন জায়গায় পৃথিবীতে পাওয়া যায়? এক, মেরু অঞ্চলে, আর দুই, পাহাড়ের চূড়া বা পর্বতের চূড়ায় যেখানে বরফ জমে আছে সেই অঞ্চলে। তাহলে পর্বতের চূড়া এবং মেরু অঞ্চল এই দুই জায়গাতেও যান্ত্রিক আবহবিকা লক্ষ্য করা যাবে। আর্দ্রতার তারতম্য, আর্দ্রতার তারতম্য অর্থাৎ যেখানে পাথরের গায়ে জল লাগছে আবার শুকিয়ে যাচ্ছে, জল লাগছে আবার শুকিয়ে যাচ্ছে, এইরকম ঘটনা কোথায় হবে? সমুদ্রের উপকূলে যেখানে পাথর রয়েছে সেই রকম জায়গায়, আর নদী পার্বত্য অঞ্চলের নদীতে, এইরকম জায়গাতে যান্ত্রিক আবহবিকা দেখা যাবে। আর চাপ হ্রাসজনিত কারণে এটা পৃথিবীতে অন্যান্য জায়গায় যেখানে ক্ষয়কার্য বেশি সেই রকম জায়গায় অপসারিত হয়ে যাওয়ার কারণে চাপ হ্রাসজনিত আবহবিকার গুলো সব জায়গাতেই মোটামুটি দেখতে পাওয়া যায়। তাহলে মূলত কোন জায়গায় যান্ত্রিক আবহবিকা লক্ষ্য করা যাবে বেশি? এক হচ্ছে মরু অঞ্চল, দুই হচ্ছে মেরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, হিমপার্বত্য অর্থাৎ যেখানে বরফ জমে, সমুদ্র উপকূল, পাথুরে সমুদ্র উপকূল। এই অঞ্চলগুলোতে যান্ত্রিক আবহবিকার সব থেকে বেশি লক্ষ্য করা যায়।